একটা সময় ভারতবর্ষ ছিল যখন গান্ধীজির আদর্শ বা ভাবনা অনুসারে সমাজের সবচেয়ে দরিদ্রতম মানুষের বিয়েতে নেতারা যেতেন, সমাজের দরিদ্র মানুষের পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে বিয়ে সম্পাদন করতেন। আর আরেকটা ভারতবর্ষ তুমি দেখতে পাচ্ছ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নরেন্দ্র মোদীরা তারা মূলত ধনী পরিবারগুলোর বিয়েতে অনুষ্ঠানে হাজির হচ্ছেন। রাজনীতিবিদদের এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাই আমি বলছি যে শ্রেণীগত চরিত্রের পরিবর্তন, একদম পরিষ্কার। একটা মানে মুকেশ আম্বানিদের ভারতবর্ষ, আরেকটা ভারতবর্ষ যেখানে বিরাট সংখ্যক মানুষ ঠিক মতন দুবেলা খেতে পারে না, যারা লড়াই করছে কাজের জন্য, রুটির জন্য, রোজগারের জন্য। এখন এইরকম একটা দুটো বৈষম্যমূলক ভারতবর্ষের কথা রাজনীতিবিদরা নির্বাচন আসলেই বলেন। এই কয়েকদিন আগে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এই গরিবদের জন্য চোখের জল ফেলেছেন, বা অন্যদের, হ্যাঁ, আদানিদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। ওই ভারত মানে আরেকটা গরিব মানুষের জায়গা থেকে যদি তুমি দেখো, তাহলে মানে এই নেতারা প্রতিনিধিত্ব কাকে করছেন? মানে দরিদ্র ভারতবাসী যাদের ভোট নিয়ে জয়ী হতে হয়, যাদের জন্য চোখের জল আপনাদের নির্বাচনের সময় পড়ে, আর আরেকটা ভারতবর্ষ যেখানে মানে মুকেশ আম্বানিদের মতন লোকরা রাস্তা বন্ধ করে দিয়ে বা নানা মানে যেভাবে বৈভব দেখায় সেখানে উপস্থিত থেকে, ফলে কোন ভারতবর্ষ প্রতিনিধিত্ব করছেন? সবাই কেবলমাত্র সেলিব্রেশনের কথা বলছেন, সবাই মাত্র রোশনালির কথা বলছেন, সানাইয়ের কথা বলছেন, সবাই কোটি কোটি টাকা কিভাবে উপহার আসলো সেই কথা বলছেন। কে দুবাইয়ে বাড়ি দিচ্ছে, কে গাড়ি দিচ্ছে, কে কত কোটি টাকা ঘড়ি দিল, কে কত কোটি টাকার গিফট দিল, সেগুলো নিয়ে আলোচনা করছেন। কিন্তু একই সাথে এই প্রশ্নটা তো আপনারা অবশ্যই আপনারা রাখতে পারেন যে কেন একজনের ব্যক্তিগত বিবাহের প্রশ্নে মুম্বাইয়ের রাস্তা বন্ধ থাকবে? কেন মানে গুরুত্বপূর্ণ কিছু রাস্তায় মানে নিয়ন্ত্রণ করা হবে, এই সিকিউরিটি নিয়ন্ত্রণ করা হবে? আজকে আপনার বাড়ির পরিবারের কোনো সদস্যের বিয়ে হলে কি ওটা অ্যালাউ করতো পুলিশ? মানে শেষ বিচারে যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট আর পাবলিক ইন্টারেস্টের যে লড়াই, ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টের জায়গা থেকে নিশ্চয়ই মুকেশ আম্বানির অধিকার আছে তার বিয়ে মানে ছেলের বিয়েতে কোটি কোটি টাকা খরচা করে তার মতন করে বিয়ে দেওয়ার, কিন্তু আবার সাধারণের স্বার্থ আছে যে রাস্তাতে যেভাবে আর 5টা দিন তারা চলতে পারতেন আজকেও চলতে পারবেন। মুকেশ আম্বানির ছেলের বিয়ে কার্যত দেখা যাচ্ছে সারা দেশের যত জ্ঞানী গুণী মানুষ আছে, তাছাড়াও যত মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রের মানুষ যাবেন, তারা আমন্ত্রণ পেয়েছেন, এটা জানানোর জন্যই তারা যেন গর্ববোধ করে। কারণ একটা বড় লোকের বিয়েতে যাওয়ার এখনো আমাদের ভারতবর্ষে এটা চাল হয়ে গেছে যে মুকেশ আম্বানির বিয়েতে তুই কি নেমন্তন্ন পেয়েছিস, তুই কি যাচ্ছিস, তাহলে তার স্ট্যান্ডার্ড নাকি অনেক হাই হয়ে যায়। কিন্তু এক্ষেত্রেই আমার একটা কথা বলার, ইতিমধ্যেই দেখা যাচ্ছে যেভাবে জাঁকজমক ভাবে বিয়ে চলছে, মুম্বাইয়ের কার্যত একটা রাস্তাকে বন্ধ করে সাধারণ মানুষের সেখানে ঢোকার বা সাধারণ মানুষের সেখানে চলাচল করা যাবে না, সেরকম রেস্ট্রিক্টেড করে একটা জাঁকজমক বিয়ে বাড়ি চলছে। বলছি ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি দেখতে যাই, ভারতবর্ষে বলুন তো এখনো পর্যন্ত মানুষ দুটো ভাত খাবো বলে টাকা চায় মানুষের কাছে, ভাত খাবার জন্য হাহাকার করে, অন্যের জন্য হাহাকার করেন, খেতে পায় না। সেই জায়গায় এত জাঁকজমক ভাবে গোটা বিশ্বের কাছে ভারতবর্ষের একটা অন্য ছবি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, যেন ভারতবর্ষ সত্যি এইরকম ভাবেই অলংকারে মানে অলংকারে পরিপূর্ণ, ভারতবর্ষ যেন সত্যি অলংকারাচ্ছন্ন। কারণ কেন? শুধুমাত্র এই মুকেশ আম্বানির পরিবার দিয়ে বিশ্বের কাছে একটা বড় লোকিয়েপনা দেখানো হচ্ছে কার্যত সারা বিশ্বের কাছে, যে ভারতবর্ষ একটা ধনী মার্চেন্টের জায়গা। সত্যি কি তাই বলুন তো? এখনো অসহায় দরিদ্র মানুষগুলো যারা চেয়ে থাকে। গান্ধীজির কথা যদি আমি বলতে যাই, গান্ধীজি তো এই সমস্ত বিয়ে বাড়িতে, তিনি এই বড় লোকের বিয়ে বাড়ির থেকে তার কাছে গুরুত্বপূর্ণ ছিল যে দলিত আদিবাসীদের যেখানে বিবাহ হতো, যেখানে জাতপাত প্রথা ভেঙে বিবাহ হতো, সেখানে দেখা যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীও গেছেন। আমার সঙ্গে রয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। সত্যি ভারতবর্ষকে কি বিশ্বের দরবারে বড় করে দেখানো হচ্ছে শুধুমাত্র এই বিয়ে? আমি দেখছিলাম
সোশ্যাল মিডিয়ায় কার্যত স্যার ভাইরাল সোনার পোশাকে আবৃত হয়ে যাওয়া মুকেশ আম্বানির ছেলে বৌমা। বলছি ভারতবর্ষে সত্যি এত বড় লোক, কি দরকার আছে আপনারা এত গর্জন করেন কেন? বা আমাদের মুখ্যমন্ত্রী, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও ওই বিয়েতে সামিল, মানে পশ্চিমবঙ্গও জড়িত। কিন্তু দেখো, ক্যাপিটালিস্টরা এতটাই শক্তিশালী যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হয়, হয়তো আগামীকাল নরেন্দ্র মোদীকেও যেতে হবে। ভারতবর্ষের তাবর তাবর নেতা মন্ত্রীদেরকে ওখানে হুজুর করে যেতে হয়। তার কারণটা হলো মানে ক্যাপিটালিস্টরা দেশটাকে চালান, মানে ধনতান্ত্রিক যারা তার দেশটাকে চালান, ফলে তাদের পারিবারিক অনুষ্ঠানতে তোমাকে কম্পালসারি যেতে হবে। যদি তুমি না যাও তাহলে রিটারিয়েশন হবে, অর্থাৎ তার প্রতিক্রিয়া যেটা হবে সেটা তুমি সহ্য করতে পারবে না। তুমি বলছিলে যে গান্ধীজির কথা, আমি তোমার সাথে 100% একমত। গান্ধীজি একটা পর্যায়ে ঘোষণা করে দিয়েছিলেন যে উনি সেই সমস্ত বিয়ে বাড়িগুলোতে যাবে যেখানে হত দরিদ্র দলিত সম্প্রদায়ের মানুষ কোনো অদলিতকে বিয়ে করবেন, অর্থাৎ কাস্টকে ভেঙে দিয়ে জাত ব্যবস্থাকে ভাঙার পক্ষে গান্ধীজি ছিলেন। ফলে জাত ব্যবস্থা ভেঙে দিয়ে যদি দলিত কোনো অদলিতকে বিয়ে করেন বা অদলিত কোনো দলিতকে বিয়ে করেন, সেরকম গরিব মানুষের বিয়েতেই গান্ধীজি একমাত্র আশীর্বাদ দিতে যেতেন। আর এখন যারা মুখ্যমন্ত্রী, সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা প্রধানমন্ত্রী হোক, তারা কিন্তু সেই দৃষ্টিকোণটা রাখতে পারেনি। মানে তুমি আমায় বলতে পারো যে কয়টা দলিত বিয়েতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান, কয়টা গরিব পরিবারের বিয়েতে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন, কয়টা প্রান্তিক মানুষের বিয়েতে নরেন্দ্র মোদী যান? তার কারণটা হলো যে একটা ক্লাস ওরিয়েন্টেশন আছে। আমাদের যারা শাসক, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন বা কেন্দ্রের মন্ত্রী হতে পারেন বা প্রধানমন্ত্রী হতে পারেন, তারা শ্রেণীগত দৃষ্টিকোণ থেকে এই ধরনের অনুষ্ঠানগুলোতে যান। অর্থাৎ তেলের মাথায় তেল দেওয়া। যারা আম্বানি পরিবার অনেক প্রভাবশালী, তারা ফোন করলে ওনারা যাবেন, কারণ ওনারা বিনিয়োগ করবেন, ওনারা সুযোগ সুবিধে বিতরণ করেন, রাজনৈতিক দলগুলোকে চাঁদা দেন, ফলে ওনাদের কাছে যেতেই হবে। কিন্তু দলিত পরিবার যদি তোমাকে আন্তরিকতার সাথেও বিয়ের অনুষ্ঠানের কার্ড দেয় বা আমন্ত্রণ করে বা বাড়িতে গিয়েও নিমন্ত্রণ করে, তুমি কিন্তু দলিত বাড়িতে যাবে না, তুমি গরিব মানুষের হয়ে যাবে না। এই দৃষ্টিকোণটা, মানে তুমি যদি বলো এটাই হলো ভারতবর্ষ, আজকের ভারতবর্ষ। একই সাথে তোমায় যে প্রশ্নটা তুলতে চাই, কোন ভারতবর্ষটাকে আমরা দেখছি? তুমি ঠিক প্রশ্নটা তুলেছ যে আম্বানিরা নিশ্চয়ই বড় শিল্পপতি। ভারতবর্ষে আরো বড় বড় শিল্পপতি, টাটা থেকে শুরু করে, গোয়েঙ্কা থেকে শুরু করে, বিড়লা থেকে শুরু করে আরো শিল্পপতি, তাদের বিবাহ আমরা দেখেছি। কিন্তু এই বিবাহটা যেন তো বলা যায় যে আম্বানি পরিবারের পুত্রের এই বিবাহটা মানে এমন একটা মানে জায়গায় নিয়ে গেছে, যেটা মনে হয় যে হিউম্যান সিভিলাইজেশনের এটা গৌরবের, নাকি মানব সভ্যতার জন্য এটা মানে চিন্তারও বটে। যে তোমার মানে বৈভব আছে, তোমার সম্পদ আছে, তুই সেই সম্পদকে তুমি এমনভাবে জাহির করতে পারো, মানে যেই জাহির ব্যক্তি স্বাধীনতাকে নিশ্চয়ই জায়গা থেকে তুমি জাহির করতে পারো, কিন্তু আদতেও সেটা কাম্য কিনা, সেটা উচিত কিনা, সেটা কতটুকু শিষ্টাচার, কতটুকু মূল্যবোধের জায়গা থেকে সঠিক, তোমার সম্পদ আছে জন্য তুমি রাস্তাঘাট বন্ধ করে দিয়ে মানে বিবাহের অনুষ্ঠান করতে পারো কিনা, তোমার বিরাট পরিমাণে বৈভব বা টাকা আছে জন্য তুমি ভারতবর্ষের ভিডিওগ্রাফারদের উপর ডিপেন্ড করতে পারছো না, তুমি আমেরিকার থেকে ভিডিওগ্রাফার এনে ভিডিও চালনা করছো। একদিকে দেশের শিল্পপতি নিজেকে দাবি করছো, আরেকদিকে সমস্ত বিদেশিদের মানে এমনকি কারিগরি যারা মানে এই বিবাহ অনুষ্ঠানে কারিগরিবিদ যারা, তাদেরকেও তুমি বিদেশ থেকে আনছো, যেমন ফটোগ্রাফারের উদাহরণটা দিলাম। এবং আমি এখানে একটা ছোট্ট কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কত চাই কত চাই, কি খাবেন, হীরের ভাত খাবেন, জহর খাবেন, এই খাবেন সেই খাবেন। সেই হীরে জহরতে যারা মোড়া, যাদের পোশাক কার্যত আবৃত, তাদের বিয়েতেই তো যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, এইটা একটা যেমন দিক যে একদিকে মানে সোনার জামা পরা আমরা মানে দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া তো কার্যত এই অনিল আম্বানির ছেলের বিয়ে মানে লাস্ট 1 বছরের সময় বেশি প্রি ওয়েডিংই হয়েছে মুম্বাইতে, ইয়েতে সরি তোমার, হ্যাঁ সেটা হয়েছে গুজরাটে,
তারপরে তোমার গিয়ে ইতালিতে, তারপরে এখন মুম্বাইতে বিয়ে হচ্ছে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির যে বিবাহ, এবং সেইখানে কেন্দ্র করে মধ্যযুগের রাজাদের বিবাহ তো দূরের কথা, পৃথিবীতে এরকম বিবাহ মানে বৈভবের, টাকার বিবাহ, অর্থের বিবাহ, এবং সেটা কিন্তু বৈষম্য দিকটাও দেখায়। আরেক দিকে তুমি দেখো, প্রায় 40% মানুষের কাজ নেই, ঠিক মতন খেতে পারে না, তাদের মানে বিবাহ করাটা তাদের কাছে একটা চ্যালেঞ্জ, এবং বহু পরিবার টাকার জন্য বিবাহ হয় না, এমন উদাহরণ আছে। তাহলে দুটো পৃথিবী, ভারতবর্ষের মধ্যে দুটো ভারতবর্ষ। আমার আজকে যে প্রশ্নটা তুমি শুরুতেই রেখেছিলে, যে গান্ধীজি যে দৃষ্টিকোণটা ছিল সমাজের দরিদ্র থেকে দরিদ্রতম মানুষ, দলিতদের পাশে দাঁড়ানো, তাদের সামাজিক অনুষ্ঠানগুলোর পাশে দাঁড়িয়ে সমাজের মার্জিনালাইজ সেকশনকে বার্তা দেওয়া, কারণ তুমি জনপ্রতিনিধি। আর আরেক দিকে আজকের যারা জনপ্রতিনিধি তারা আম্বানিদের, মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের বৈভবের মধ্যে উপস্থিত হয়ে কার্যত বলা যায় যে বৈভবদের পক্ষে বা ধনতান্ত্রিকদের পক্ষে থাকছেন। এবং শেষ পর্যন্ত দেখো, এই অভিযোগটা তো বারবার রাজনৈতিক দলগুলো থেকে সাধারণ মানুষ করছে, যে এই বড় বড় হাউসগুলো তারা যে অনুষ্ঠানই করুক, সামাজিক অনুষ্ঠান যাই করুক না কেন, আলটিমেটলি তুমি নিশ্চয়ই তাদের ব্যক্তি স্বাধীনতা আছে, এটা কোনো মতেই আমি ডিসরেসপেক্ট করতে পারি না, কিন্তু যে বার্তাটা শেষ পর্যন্ত যায়, যে সমালোচনাটা আসে, যে ইনারা কিন্তু তাদের কারবারের মাধ্যমে, বিনিয়োগের মাধ্যমে তারা কিন্তু শেষ পর্যন্ত তাদের মুনাফা যেভাবে আদায় করে নেয়, মানে এই রাজনৈতিকবিদরা যখন এদের সাথে সামাজিক সম্পর্ক আলাদা করে তৈরি করে, তখন তারা কিন্তু বিশেষ প্রিভিলেজও নেয় বলে অভিযোগ। অর্থাৎ ইলেকট্রাল বন্ডের টাকা, এক্সাক্ট তাই। ইলেকট্রনিক বন্ডের টাকা তুমি দেখেছো বিজেপি সবচেয়ে বেশি নিয়েছে, তারপরে তৃণমূল কংগ্রেস নিয়েছে। তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল, সে বিপুল পরিমাণে টাকা কোম্পানিগুলোর থেকে নিয়েছে। ফলে বুঝতেই পারছো যে একটা সম্পর্ক, যে এই যে সামাজিক সম্পর্কগুলো, এই সামাজিক সম্পর্কগুলো আপাতত দৃষ্টিতে তুমি লিবারাল দৃষ্টিকোণ থেকে বলবে ভাই ও আমন্ত্রণ করেছে আমি গেছি, বা এই অনুষ্ঠান তার ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে সে করতেই পারে, সে কোটিপতির মানে তার 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 স্বাদ মানে স্বাদ আছে, সাধ্য আছে, সে করেছে, বেশ করেছে, এটা বলতেই কেউ পারে। কিন্তু জনপ্রতিনিধি হিসাবে তুমি যখন ভোটের প্রচারে যাচ্ছ, তুমি মানে চোখে অশ্রু বিসর্জন মানে করছো, মানে তুমি চোখের জল ফেলছো, সেই চোখের জলটা গরিবের জন্য তুমি ফেলছো, গরিব মানুষকে প্রতারিত করে তুমি ভোটটা নিয়ে নিচ্ছ। দিনের শেষে দেখা যাচ্ছে ভোট যখন মিটে যাচ্ছে, তুমি কিন্তু ওই ক্যাপিটালিস্টদের সাথে কাজ করছো। আমি এখানে তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই, 60 বা 70-এর দশকে এই ধরনের যদি কোনো মানে বিপুল ব্যক্তিগত সম্পত্তি ব্যবহার করা হতো, করে যদি বিবাহর অনুষ্ঠান বছর ধরে চলতো, তাহলে কিন্তু যারা মার্কসিস্ট, যারা মানে বলা যায় বামপন্থী, তারা কিন্তু গণ আন্দোলন করে তুলতেন, যে মানুষ যখন খেতে পায় না, মুকেশ আম্বানি তুমি এত বিপুল টাকা খরচা করতে পারো না, এই বলে একটা স্লোগান দিতেন। কিন্তু এখন কিন্তু বামপন্থীরাও অ্যাবজর্ব হয়ে গেছে, মানে বামপন্থীরাও ধরে নিচ্ছে, এমনকি সিপিআই এর মতন বামপন্থী, মানে দীপঙ্কর ভট্টাচার্যকে আমি পরিষ্কার করে বলছি, আপনারাও কিন্তু মুকেশ আম্বানির ওই ক্যাপিটালিস্ট যে ভাবনা চিন্তা আপনাদের আত্মাকে গ্রাস করেছে, যার জন্য মুকেশ আম্বানি ব্যক্তিগত সম্পত্তি বিচ্ছুরণ এইভাবে করতে পারেন কিনা। কারণ তার কোম্পানি হলো হাজার হাজার শ্রমিকের শ্রমের আত্মসাতের ফসল, হাজার হাজার শ্রমিকের যে শ্রম, সেই শ্রমের প্রফিট আদায় করে কিন্তু আজকে আম্বানি হয়েছে। এবং ওই টাকা ওখান থেকেই শ্রমিকের শ্রম থেকে যে উপার্জন হচ্ছে, বিপুল পরিমাণে তার আয় হচ্ছে, সেই শ্রমজীবী মানুষের হয়ে কিন্তু আপনারা কথা বলতে পারছেন না। আপনারা বামপন্থীরা কিন্তু বলতে পারছেন না যে ঠিক আছে আম্বানির বিয়েতে আপনারা বিপুল খরচা করুন, কিন্তু আম্বানিরা শ্রমিকদের দিকে আরো বেশি নজর দিক, সোশ্যাল যে কর্পোরেট রেসপন্সিবিলিটি সেটা আরো বেশি পালন করুক, সামাজিক যে ক্ষেত্রে বিনিয়োগ, হাসপাতাল হতে পারে, মানুষের সাধারণ কর্মসংস্থানের বিনিয়োগ হতে পারে, সেগুলো আরো বেশি করে করুন, এবং মানে আম্বানি পরিবার আরো বেশি ওয়ার্কারদের প্রতি দায়বদ্ধ হোক। ওই যে ছাঁটাই, একাধিক কোম্পানি আম্বানির ক্ষেত্রেও যে ছাঁটাই হয়, সেগুলো বন্ধ করুন। শ্রমিকদের হয়ে কিন্তু কথা বলতে পারছেন না। অর্থাৎ 50, 60, 70-এর দশকে বামপন্থীরা যেভাবে এই ধরনের ব্যক্তিগত বিপুল সম্পত্তিকে ব্যবহার করাকে অপব্যবহার মনে করতেন, ব্যক্তি স্বাধীনতার সুযোগ
থাকা সত্ত্বেও তারা বলতেন যে আপনার বিপুল পরিমাণে অর্থ আছে বলেই আপনি সেই অর্থ নিজের খেয়াল খুশি মতন ব্যয় করতে পারেন না, এবং শ্রমিকের স্বার্থ রক্ষা করা দরকার আপনার না মালিক হিসাবে। সেই প্রশ্নগুলো কিন্তু বা ক্রিটিকগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। সেই প্রশ্নগুলো কিন্তু বামপন্থী দলগুলো, বিশেষ করে সিপিআই এর মতন দল বা সিপিআইএম বা মানে নকশাল পন্থী যে দলগুলো আছেন, এসইউসির মতন দলগুলো, তারাও কিন্তু তৈরি করছে না। মানে শেষ পর্যন্ত মানে বিত্তশালী যারা, প্রভাবশালী যারা, সম্পত্তিবান যারা, তাদের কাছে শেষ পর্যন্ত কিন্তু আমরা সবাই আত্মসমর্পণ করছি। এই ক্ষেত্রে আমি একটা শুধু কথা বলবো যে অনেকেই বলবেন আপনারা সমালোচনা করছেন কেন, একটা বিয়ে বাড়ি, বিলাসবহুল বিয়ে বাড়ি হচ্ছে, সেখানে তো অনেক মানুষ কাজ পাচ্ছে। আপনি যা বললেন আজকে ফটোগ্রাফার বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, তাহলে কি কাজ পেলো মানুষ? আরো যদি কিছু ক্ষেত্র দেখি আমি, তাহলে মানুষ কি কাজ পেলো? এই মুকেশ আম্বানিদের বিয়ে আমি যতদূর ওর অ্যানালিসিস করেছি, যা দেখেছি স্যার, এই জাঁকজমক এগুলো আমাদের ইন্ডিয়ানদেরকে দিয়ে হয়েছে বলে তো আমার মনে হচ্ছে না। এই ডিজাইনারও দেখা যাবে বাইরের। না না, সেটা তো একটা জিনিস। মানে একদিকে মোদির যারা সঙ্গী, মোদির টিমমেট বলেই পরিচিত আম্বানিরা, তারা মানে মেক ইন ইন্ডিয়ার ভরসা না রেখে বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাইরের থেকে সমস্ত কারিগর থেকে শুরু করে, ডিজাইনার থেকে শুরু করে, ফটোগ্রাফার থেকে শুরু করে এনেছেন। সেটা তো একটা দিক। সাথে মুকেশ আম্বানিদেরকে গুলিয়ে ফেলছেন কেন স্যার? আপনাকে আমি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে জিজ্ঞাসা করছি, কেন সাধারণের সাথে বারবার মুকেশ আম্বানিদের পরিবার, তাদের পরিবার তো অন্যরকম, তারা তো সেই চোখেই মানুষকে দেখিয়ে এসেছে এতদিন। দেখো, এটা তো রাজতন্ত্র নয় যে রাজার মতন করে মধ্যযুগে রাজারা যেভাবে বলতেন, সুলতানরা যেভাবে বলতেন, সম্রাটরা যেভাবে বলতেন, সেইভাবেই মানে তাদের বক্তব্যই আইন। তাহলে রুল অফ ল কি বলে? মানে আমি খুব পরিষ্কার করে বলতে চাইছি, রুল অফ ল বলে একজন প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন রিক্সাওয়ালা, তার সবার ক্ষেত্রে আইন সমান, সবার ক্ষেত্রে আইন প্রযোজ্য। তাহলে মুকেশ আম্বানি, তিনি প্রভাবশালী, তার বিত্তবান, ফলে তিনি একটা তার পারিবারিক অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে কেন মুম্বাই শহর অচল হবে, কেন মুম্বাই শহরের রাস্তা নিয়ন্ত্রিত হবে, কেন নানা রকম বাধা নিষেধ আরোপ হবে? এই প্রশ্নটা আসবে। একজন ব্যক্তি স্বার্থ বনাম সমষ্টিগত স্বার্থের লড়াইয়ে, যেহেতু তার মানে মুকেশ আম্বানিদের মানে অর্থ আছে, ফলে অর্থের জন্য মানে সরকারি ব্যবস্থা তাকে নানাভাবে সুযোগ সুবিধে অতিরিক্ত দিচ্ছে, এমনকি সাধারণ মানুষের স্বার্থকে বিঘ্নিত করে। ওখানেই আমি প্রশ্নটা তুলছি। এক, দ্বিতীয় প্রশ্নটা তুলছি, তাহলে ব্যক্তিগত স্বার্থ মানে মুকেশ আম্বানি বনাম সাধারণ মুম্বাইবাসীর নাগরিকদের স্বার্থ, চলাফেরার প্রশ্নে সেই দ্বন্দ্বকে প্রশ্ন সামনে রাখছি। এক, দ্বিতীয় যেটা রাখছি, যে রাজনীতির দৃষ্টিকোণের মধ্যে একটা বড় পরিবর্তন হয়েছে। কি? যে গান্ধীজি সমাজের সবচেয়ে দুর্বলতম পরিবারগুলোর বিবাহ অনুষ্ঠানে হাজির হতেন, দলিতদের অনুষ্ঠানে হাজির হতেন, আজকে যারা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা অন্য মন্ত্রী, তারা সমাজের সবচেয়ে ধনী ব্যক্তিদের নিমন্ত্রণে সাড়া দিচ্ছেন, সমাজের দরিদ্রতম মানুষের বিবাহে তারা থাকেন না। তৃতীয় যে বিষয়টা আমি বলতে চাইছি, যে দেখো, এই মানে রাজনীতিবিদদের একটা দ্বিচারিতা, নির্বাচনের সময় সবচেয়ে দরিদ্র মানুষগুলোর হয়ে চোখের জল বা অশ্রু ফেলেন তারা, কিন্তু শেষ পর্যন্ত এই ক্যাপিটালিস্ট বা প্রভাবশালীদের স্বার্থে কেবলমাত্র সামাজিক সম্পর্ক তৈরি করেন তা নয়, দিনের শেষে তাদের স্বার্থ রক্ষাটাই তাদের একমাত্র উপায়, মানে একমাত্র লক্ষ্য হয়। এবং লাস্ট যে প্রশ্নটা আমি রাখতে চাই, সেটা হলো 50, 60, 70-এর দশকে বামপন্থীরা কিন্তু এই ক্রিটিকগুলো তুলতেন। তারা প্রশ্ন তুলতেন যে একজন মালিক, তিনি হাজার হাজার শ্রমিকের শ্রম আত্মসাৎ করে তার এই বিপুল সম্পত্তি তৈরি করেছেন। অর্থাৎ শ্রমিকদের যে পরিমাণে মজুরি দিলে তারা এতটা হয়তো বৈভব হতো না, শ্রমিকদের মজুরি থেকে বঞ্চিত করে মালিক এই বিপুল পরিমাণে টাকা তৈরি করেছেন। অথচ মানে এই বিপুল পরিমাণের টাকা ব্যক্তিগতভাবে যেভাবে ব্যবহার আজকে হচ্ছে, মুকেশ আম্বানি তার ছেলে অনন্ত আম্বানির বিবাহকে কেন্দ্র করে গত এক বছর ধরে করছেন, এটা যদি 50, 60, 70-এর দশক হতো, বামপন্থীরা তারা একটা ক্রিটিক সমালোচনা আলোচনা করতেন। আজকে যেন বামপন্থী রাজনীতি মারা গেছে তারই ইঙ্গিত দিচ্ছে। এবং আন্তর্জাতিক স্তরে যেমন সমাজতন্ত্রের পতন ঘটেছে, ভারতবর্ষেও একটা পতন ঘটেছে। না হলে বামপন্থীদের জায়গা থেকে কোনো ক্রিটিক আমি দেখতে পাচ্ছি না এই অনন্ত আম্বানির বৈভবপূর্ণ বিবাহ। এবং ফাইনালি যারা মেক ইন ইন্ডিয়ার কথা বলেন এবং তার মেকিং ইন্ডিয়ার অন্যতম সঙ্গী মুকেশ আম্বানি, তারা কিন্তু অনেকেই মেকিং ইন্ডিয়া ছেড়ে দিয়ে
বিদেশের কারিগরদের উপরেই, বিদেশের শিল্পীদের উপরেই কিন্তু অনেকটা নির্ভর করছেন, কেবলমাত্র প্রতিনিধিত্বের জন্য নয়, উৎকর্ষতার জন্য। শেষ পর্যন্ত মেকিং ইন্ডিয়া কি ধাক্কা তালে খেলো, এই প্রশ্নটা আমি রাখলাম।